আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে যে বিএনপির একজন যুবদল কর্মীকে গত জুলাই আগস্টের যে আন্দোলন, ওই আন্দোলনের সময় হত্যা করা হয়েছে। ওই হত্যা মামলায় এই যে এবিএম খায়রুল হক তিনি একজন আসামি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ভিতরে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেটা যে পক্ষে করছে করুক, সে বিষয়ে আমরা যাচ্ছি না। সে বিষয়ে অনেক আলোচনা অনেকেও করছেন, আমরাও করছি। কিন্তু আমরা যে বিষয়টা আলোচনা করব, রাজধানীর যাত্রাবাড়ি অঞ্চলে যে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল কর্মী তাকে হত্যার দায়ে সেখানে একটা মামলা সংঘটিত হয়েছে, মামলা করা হয়েছে চলতি বছরের অর্থাৎ 2025-এর জুলাইয়ে 6 জুলাই মামলা করা হয়েছে। সেই মামলাতে শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অন্যান্য অনেক ব্যক্তিরা আছেন। সেই মামলায় সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক তিনিও 44তম আসামি। এখন এই 44তম আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সিরিয়ালভাবে অন্য কোনো আসামিদের খবর নাই। 44তম আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন গ্রেপ্তার করা হয়েছে তিনি কি সেখানে আসলে কতটা, তার বয়স কিন্তু প্রায় 81 বছর। এই 81 বছর বয়সে তিনি যাত্রাবাড়ি অঞ্চলে গিয়ে কি যুবদল কর্মীকে হত্যা করেছেন, নাকি তিনি মিছিল মিটিংয়ে সেখানে ছিলেন, নাকি তিনি আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশনে আসছিলেন, সেটা আসলে আমরা কেউ জানি না। অথচ তার নামে মামলা করা হয়েছে। এখন যেই জন্য হোক মামলা হয়েছে, এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রেও আমরা দেখি সেখানে দ্বিচারিতাটা কেমন, যেটা এই যে 6 জুলাই তার বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার 17 দিন পর অর্থাৎ 22 বা 23শে জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার 17 দিন। এই 17 দিনের ভিতরে কি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আমাদের প্রশাসন তারা কি নিশ্চিত হয়েছেন যে আসলে তিনি সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক তিনি এখানে দোষী? কেননা এই কথাটা আমরা এই জন্য বলছি, আপনারা জানেন 1.5 থেকে 2 মাস পূর্বে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সাহেব তিনি একটা কথা বলেছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে, যে জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে তাদের এই শহীদদের যে মামলাগুলো আছে আর কি, এই মামলাগুলোতে যেই সমস্ত আসামিগণ আছেন তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে তারা বিচার বিশ্লেষণ করে দোষী হলে তাহলে তাকে গ্রেপ্তার করবেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমের এই বক্তব্য বা এই কথা অনুযায়ী আসলে তারা কি আসলে বা তার মন্ত্রণালয় বা তার প্রশাসন কি আসলে এটা নিশ্চিত হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনি এখানে দোষী? যদি দোষী হয়ে থাকে তাকে এই জন্য হয়তো গ্রেপ্তার করা হয়েছে, আর যদি দোষী না হয় তাহলে কেন করা হয়েছে সেটা প্রশ্ন থেকে গেল। আর তাকে গ্রেপ্তারের পরপরই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একটা প্রতিক্রিয়া তার জানাইছেন, বা তিনি এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এখন সাবেক একজন বিচারপতি তাকে একটা খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটাতে আসলে তিনি দোষী হবেন বলে এরকম মনে হয় না। সেই মামলায় গ্রেপ্তারের পরে এখানে বিএনপির পক্ষ থেকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার সরাসরি দৃষ্টান্তমূলক শাস্তি ছিলেন, কারণটা কি? এখন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে এবিএম খায়রুল হকের সাথে বিএনপির একটা যে মনমালিন্য বা এখানে শত্রুতামি আছে সেটা বোঝা যায়। কেননা আমরা দেখি যে এই যে আমাদের যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা অবৈধ বা এটা বিলুপ্তিকরণের বিষয়ে যেন আমাদের এই যে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক তার কিন্তু ভূমিকা রয়েছে, বা তিনি কিন্তু এখানে রায় দিয়েছেন এই জাজ। কেননা আপনারা জানেন এই যে তত্ত্বাবধায়ককে যে 2011 সালে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অবৈধ, এই মামলার রায় হয়েছে। এই মামলাটি ছিল আপনার 2009 সালের মামলা। এই মামলা ছিল আব্দুল মান্নান ভার্সেস বাংলাদেশ। এই মামলার 9 সালের মামলাটা বিচারিক প্রক্রিয়া চলতে চলতে আইসা 2011 সালে রায় হয়েছে। এই রায়টা কিন্তু দিছে ডক্টর এবিএম খায়রুল হক, কিন্তু তিনি একা দেননি। এখানে তার সাথে আরও 7 জন জজ ছিলেন। এই যেন আমাদের আপিল বিভাগের 7 জন জজ ছিলেন। তারা এখানে ছিলেন এবিএম খায়রুল হক ছিলেন, এসকে সিনহা ছিলেন, জাস্টিস মুজাম্মেল হক ছিলেন, জাস্টিস মাহমুদ হোসেন ছিলেন,
জাস্টিস নাজমুল হুদা ছিলেন, আরও 2 জন জাজ ছিলেন, অর্থাৎ 7 জন জাজ মিলে এটা রায় দিয়েছেন। এখন সেই রায়তে সেখানে এবিএম খায়রুল হকের একটা এখানে মন্তব্য আছে। এখন এই 7 জন বিচারপতির বেঞ্চ বসে এখানে রায় দিয়েছেন, সেখানে কিন্তু আপনার 3-4 ভোটে কিন্তু এটা গৃহীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা অবৈধ। আর এইটার যারা অ্যামিকাস জুরিস হিসাবে ছিলেন, তারা ছিলেন কে? ডক্টর কামাল হোসেন, যিনি আমাদের সংবিধান প্রণয়ন করেছেন তিনি, আর ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এরা কিন্তু বিচারপতিদের সাথে সহমত পোষণ করছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অবৈধ। এখন এখানে শুধু এই কারণে বিএনপি এবিএম খায়রুল হকের প্রতি এখানে দায় দিলে সেক্ষেত্রে লাভ নেই। আর এই মামলাটা যে শুধু 2009 সালে হয়েছে সেটাও না, 1999 সালেও কিন্তু একটা মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার অবৈধকরণের বিষয়ে। সেই মামলা ছিল এম সলিমুল্লাহ ভার্সেস বাংলাদেশ। হ্যাঁ, এই টোটাল মামলাটা এসে 2011 সালে রায় হয়েছে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, বিএনপির সাথে এবিএম খায়রুল হকের আরেকটা বিষয় মনোমালিন্য হওয়ার কারণ হতে পারে, যেটা মেজর জেনারেল জিয়াউর রহমানের যে শাসনামল, অর্থাৎ 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে যে মেজর জিয়াউর রহমান যে রাষ্ট্র ক্ষমতায় আসলেন, সেই রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি তার ক্ষমতাটাকে বৈধ ঘোষণা করলেন বা সামরিক শাসনটাকে বৈধ ঘোষণা করলেন বাংলাদেশের সংবিধানের 5ম সংশোধনী আনয়ন করে। এখন এবিএম খায়রুল হক কিন্তু ওই যে 5ম সংশোধনীটাকে অবৈধ ঘোষণা করছেন তার রায় দ্বারা। এখন সেটারও একটা কারণ আছে, যে রাজধানীর আপনার মুন সিনেমা হল আছে, মুন সিনেমা হলের একটা মামলার প্রক্রিয়া কার্য চলাকালে তখন একটা কেসও করতে সাপ বের হয় আর কি। তখন জেনারেল জিয়াউর রহমানের যে শাসনামলটা, ওই শাসনামলটার কিন্তু নিয়ে প্রশ্ন ওঠে। তখন কিন্তু বলা হয়েছে যে জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমানের যে সামরিক শাসনামল ওইটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি 5ম সংশোধনী এটাকে কিন্তু পরবর্তীতে অবৈধ ঘোষণা করছেন। এখন এই কারণে হয়তো বিএনপি এখানে আপনার খায়রুল হকের প্রতি এখানে অসন্তুষ্ট হইতে পারেন। আবার আরেকটা বিষয় হচ্ছে যে মেজর জেনারেল জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে বিএনপি দাবি করে বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা রায় হয়েছে, যেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার দলিলপত্র, সেই দলিলপত্রগুলো কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় 1982 সালে হাসান হাফিজুর রহমান কর্তৃক যেই সম্পাদিত স্বাধীনতার দলিলপত্র কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। তখনও কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানকে কিন্তু স্বাধীনতার ঘোষক বলা হয়নি। অর্থাৎ জেনারেল জিয়াউর রহমানের সময়ে তার তত্ত্বাবধানে আর হাসান হাফিজুর রহমানের সহযোগিতায় কিন্তু স্বাধীনতার দলিলপত্রগুলো সংরক্ষণ করা হয়েছে। এখন সেখানে কিন্তু জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করা হয়নি। এখন অনেকে বলতে পারেন, তাহলে কখন জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে? 2004 সালে এটা বিএনপি জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করছেন। পরবর্তীতে একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার নাম আপনার এম সালাম, তিনি কিন্তু এটা চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ করার পরে তখন এটার পরবর্তীতে রায় হয়েছে যে কিসের ভিত্তিতে? আমাদের যেই স্বাধীনতার মূল সংবিধান আছে, ওই সংবিধানের আলোকে, অর্থাৎ 1972 সালের সংবিধানের আলোকে সেখানে উল্লেখ আছে কি, বলা আছে যে 7.5 কোটি মানুষের অভিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ঘোষণা করিয়াছেন। এই কথাটার উপর ভিত্তি করে জাস্টিস খায়রুল হক কিন্তু রায় দিয়েছেন। অর্থাৎ এখানে জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, এটা কিন্তু তিনি অবৈধ বলছেন আর কি। এখন এই জন্য হয়তো বিএনপির সাথে জাস্টিস খায়রুল হকের যে মনোমালিন্য, এটা হইতে পারে। এখন এই জন্য হয়তো বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এখানে জাস্টিস খায়রুল হকের সর্বোচ্চ বা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এখন যদি সেটা হয়, এই সমস্ত রায়গুলো দেওয়ার কারণে বা রায়গুলো হওয়ার কারণে যদি জাস্টিস খায়রুল হকের যদি এখানে বিএনপি বিচার চায়, তাহলে এটা তো আসলে এক ধরনের দৃষ্টান্ত স্থাপিত হবে। কেননা বিচারকরা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচারকরা কিন্তু তাদের রায় দিবেন নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের মতো করে। অর্থাৎ এখানে কোনো ভয়ভীতি কোনো কিছু কাজ করবে না, নিজেদের
যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, বিচারিক ক্ষমতা আছে, সেইটার ভিত্তিতে তারা এখানে রায় দিয়ে থাকেন। এখন এর রায়ের মানে রায়ের কেউ অসন্তুষ্ট হয়ে যদি তার শাস্তি চায় বা তাকে গ্রেপ্তার হোক এটা চায়, তাহলে এটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত বা নজির স্থাপিত হইব। আর যারা আইনের ছাত্র তারা কিন্তু জানেন নজির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের আইনের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে পরবর্তীতে যারা প্রধান বিচারপতি থাকবেন, অন্যান্য বিচারপতি থাকবেন, তারাও কিন্তু এটা ভাবতে হবে, কেননা এই যে জাস্টিস খায়রুল হককে তার রায়ের জন্য তাকে যদি গ্রেপ্তারের জন্য যদি এরকম চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যারা বিচারকগণ আছেন তারা কিন্তু এটা ভাববেন এবং তারা নিরপেক্ষ বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে মনে হয় না। তাই এরকম নজির বাংলাদেশে না হোক, যে রায়ের লেখার জন্য বা রায়ের কারণে যাতে তাকে শাস্তির চাপে প্রতিপক্ষগুলো, এটা যাতে বাংলাদেশে না হয়। ভালো থাকবেন সবাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো শুনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।